বছরের প্রথম দিনে গাজা ইসরায়েলি বর্বরতায় নিহত ২৮ ফিলিস্তিনি। বন্দীদের মুক্তি না দিলে আরও বড় হামলার হুঁশিয়ারি তেল আবিবের। যুদ্ধবন্ধের দাবিতে তুরস্কে সমাবেশ। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করেই গোলান মালভূমিতে ইসরায়েলের সামরিক কার্যক্রম অব্যাহত। সিরিয়ার ওপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার আহ্বান। এবং দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধারের পর তদন্তের জন্য পাঠানো হলো যুক্তরাষ্ট্রে। নিহত ১৭৯ জনের পরিচয় শনাক্ত। যুক্তরাষ্ট্রে বর্ষবরণ উৎসবে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫। হামলাকারীর কাছে ছিল জঙ্গি গোষ্ঠী আইএস এর পতাকা। খতিয়ে দেখছে এফবিআই। মন্টিনিগ্রোতে গুলিতে ২ শিশুসহ নিহত ১০। হামলাকারীর আত্মহত্যা। জার্মানিতে আতশবাজির বিস্ফোরণে দগ্ধ হয়ে ৫ জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক। বন্দীদের মুক্তি না দিলে হামাসের উপর আরও বড় হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বছরের প্রথম দিনে গাজার বিভিন্ন জায়গায় হামলায় নিহত হয়েছেন অন্তত ২৮ ফিলিস্তিনি। যুদ্ধবিরতি চুক্তি না মেনে লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এই সংঘাতে জয় লেবাননেরই হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে সমাবেশ হয়েছে তুরস্কে। আতশবাজির আওয়াজে গোটা বিশ্ব যখন নতুন বছর বরণে ব্যস্ত, তখন গাজায় স্বজনহারাদের আর্তনাদ। বুধবার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে নারী ও শিশুসহ অন্তত ১৭ ফিলিস্তিনি। হামলা চালানো হয়েছে গাজা সিটির সুজাইয়া এবং দক্ষিণাঞ্চলের খান ইউনিসেও। নতুন বছরের প্রথম দিনে গাজা জুড়ে একের পর এক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে লেবাননে হিজবুল্লাহ স্থাপনার সন্দেহে একটি ভবন ও গাড়িতে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ সদস্যরা ওই ভবন থেকে বিভিন্ন জায়গায় অস্ত্র সরবরাহ করছিল। ইসরায়েলি হামলার মুখে গাজায় মানবিক সংকট তীব্র হলেও হামাসকে নানা হুঁশিয়ারি দিচ্ছে দখলদাররা। বুধবার ইসরায়েলের নেতিভোট শহর পরিদর্শনকালে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, হামাস তেল আবিবে হামলা বন্ধ না করলে পরিণাম হবে ভয়াবহ। যদিও বিশ্ববাসীর দাবি দ্রুত গাজায় যুদ্ধ বন্ধের। এই দাবিতে রাজপথে নামেন তুরস্কের হাজারো বাসিন্দা। সমাবেশে ভাষণ দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ছেলে বিলাল এরদোগান। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাজার চেষ্টার পরও এই সংঘাতে জয় লেবাননেরই হবে। তুরস্কের ইস্তাম্বুলের গালাটা ব্রিজে হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নিরীহ গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানান তারা। হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন তুরস্কের শহর ইস্তানবুলের গালাটা ব্রিজে। বিক্ষোভকারীদের স্লোগানে মুখরিত হয়েছে চারিদিক। বুধবার তারা নতুন বছরের সূচনা করলেন গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ইস্তানবুলের বিখ্যাত এই ব্রিজটি সেজে ওঠে তুরস্ক ও ফিলিস্তিনের পতাকার রঙে। সবার চাওয়া, বন্ধ হোক গাজায় ইসরায়েলের বর্বরতা, শান্তি আসুক অবরুদ্ধ উপত্যকায়। গাজায় ইসরায়েলের হামলায় এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৫,০০০-এর বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন লক্ষাধিক গাজাবাসী। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। অথচ যুদ্ধবিরতির চুক্তি নিয়ে নেই কোনো অগ্রগতি। এ অবস্থায় গাজার প্রতি সংহতি জানাতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতেই এমন কর্মসূচির আয়োজন করেন তুর্কিরা। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করেই গোলান মালভূমিতে সামরিক কার্যক্রম বজায় রেখেছে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু বাহিনীর তৎপরতা তো চলছেই, এবার আইএসের ঘাঁটি সন্দেহে দেশটির ২টি স্থাপনায় হামলা চালিয়েছে ফ্রান্সের সামরিক বাহিনী। এদিকে সিরিয়ার উপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। স্বৈরাচারের পতন হলেও শঙ্কা পুরোপুরি কাটেনি সিরিয়াবাসীর। আসাদ পালিয়ে যাওয়ার পর থেকেই গোলান মালভূমিতে বাড়ছে ইসরায়েলের সামরিক তৎপরতা। মানা হচ্ছে না যুদ্ধবিরতি চুক্তিও। বাফার জোনে চলছে নিয়মিত টহল। অঞ্চলটিতে উত্তেজনা বাড়তে পারে এমন শঙ্কায় গোলান মালভূমিতে শান্তিরক্ষা মিশন আরও ৬ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ।
সিরিয়ায় এবার হামলা চালালো ফ্রান্সের সামরিক বাহিনীও। মঙ্গলবার ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন আইএসের ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে এই হামলার ভিডিও চিত্র। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নির্দেশে এই হামলা চালানো হয়েছে বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাসান আল শাইবানি। তিনি জানান সিরিয়া বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে মনোযোগী হতে চায়। এছাড়াও দেশটিকে নতুন করে গড়ে তুলতে ৫ জানুয়ারি জাতীয় সংলাপ আয়োজনের কথাও জানান তিনি। ইরানের কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানিকে হত্যার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় আসাদ সরকারের পতনের ভিত রচনা করে দিয়েছিলেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রতিরক্ষামন্ত্রী টম টুগেনহ্যাট। ভবিষ্যৎবাণী করে বলেন, আগামী কয়েক বছরের মধ্যে সিরিয়ার মতো ইরানেরও বর্তমান প্রশাসনের পতন ঘটবে। এছাড়া তিনি আরও জানান, আগামীতে সিরিয়া মধ্যপ্রাচ্যের শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে। ২০২০ সালে ইরাকে এক ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাশেম সোলেইমানি। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ট্রাম্পের এই সিদ্ধান্তই বাশার আল আসাদের পতনের পথ করে দেয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রতিরক্ষামন্ত্রী টম টুগেনহ্যাট। সোলেইমানির মৃত্যুর পর সিরিয়া ও ইরাকের উপর ইরানের প্রভাব কমে গেছে বলে জানান তিনি। এমনকি কাশেম সোলেইমানির মতো এমন প্রভাবশালী ব্যক্তিত্বের কেউ এখনও ইরানের রাজনীতিতে আসেননি বলেও মনে করেন টুগেনহ্যাট। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, আগামী কয়েক বছরের মধ্যেই ইরান সাম্রাজ্যের পতন ঘটতে পারে। এর অন্যতম কারণ হিসেবে সাবেক ইরানি রেভলিউশনারি কর্মকর্তাদের দুর্নীতি ও অক্ষমতাকে দায়ী করেন তিনি। আগামী 10 বছর যদি সিরিয়াকে সঠিকভাবে পরিচালনা করা যায়, তবে দেশটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে বলেও দাবি করেন তিনি। পশ্চিমা বিশ্বের সিদ্ধান্তহীনতাকে মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী অস্থিরতার জন্য দায়ী করেন। আর এই সুযোগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেকে শক্তিশালী নেতা হিসেবে তৈরি করে নিয়েছেন বলে মনে করেন টুগেনহ্যাট। খ্রিস্টীয় নতুন বছরকে ঘিরে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে নেই তেমন কোনো আনন্দ উদযাপন। ইসরায়েলি হামলায় মাটিতে মিশে যাওয়া গাজার বাসিন্দারা এখনও স্বপ্ন দেখেন সুসময় আসবে। একই অবস্থা ইসরায়েলি হামলার শিকার লেবাননেও। তবে ভিন্ন চিত্র সিরিয়ার রাজধানী দামেস্কের। মধ্যপ্রাচ্যের অনেক দেশে নানা আয়োজনে খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নেওয়া হলেও আনন্দ নেই যুদ্ধবিধ্বস্ত গাজায়। হতাশা ও অনিশ্চয়তা নিয়ে অন্যান্য সাধারণ দিনের মতোই কাটছে গাজাবাসীর নতুন বছরের প্রথম দিন। উপত্যকাটিতে থাকার জন্য নেই নিরাপদ কোনো জায়গা, নেই খাদ্য ও পানি। সেখানে নতুন বছর উদযাপনের বিষয়টি থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। গাজার বাসিন্দারা তবু নিজেদের শত দুর্দশার মধ্যেও আশা রাখছেন একসময় শেষ হবে এই দুঃস্বপ্নের। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবি, কবে এই যুদ্ধ শেষ হবে, কবে এই ভোগান্তির শেষ হবে। 36 বছর বয়সী একজন নারী হিসেবে আমি গত 1 বছরের বেশি সময় ধরে যেসব অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি, তা আমার বয়স 60 বছরে নিয়ে গেছে। খ্রিস্টীয় নতুন বছর উপলক্ষে আয়োজন নেই লেবাননের রাজধানী বৈরুতেও। ইসরায়েলি হামলায় ঘরবাড়ি হারিয়ে এখনো গৃহহারা দেশটির বহু বাসিন্দা। নতুন বছরে তেমন কোনো আয়োজন না থাকায় হতাশ বৈরুতের ব্যবসায়ীরাও। ইসরায়েলি টানা বোমা হামলার মধ্যে আমি মালামাল উদ্ধারে গিয়েছিলাম। আমি এখন আশাবাদী। আমরা পুনরায় সব সাজিয়েছি, দরজাসহ অন্যান্য জিনিসপত্র পাল্টিয়েছি, বিদ্যুৎ ব্যবস্থা উন্নত করেছি, নতুন পণ্যও কিনেছি। আমি এখন আগের চেয়ে বেশি আশা রাখছি। বছরের প্রথম দিনেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 23 ফিলিস্তিনি। দর্শক, নতুন বছরের প্রথম দিনে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় আরও 23 ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। এদিকে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা 45,550 জন ছাড়িয়েছে। চলমান বর্বর হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। বুধবার 1 জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালের প্রথম দিনে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বুধবার কমপক্ষে 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে সূত্রটি জানিয়েছে। ইসরায়েলি একটি ফাইটার জেট পূর্ব গাজা শহরে সোয়াইজ পাড়ার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে আঘাত হানলে
2 নারী এবং 3 শিশুসহ 6 জন নিহত হয়েছে। তবে গাজাবাসীর আক্ষেপ, তারা ধৈর্য ধরে আছে। ফিলিস্তিনি এবং মুসলিমদের বিজয় হবে ইনশাআল্লাহ। তো দর্শক, ইসরায়েলের প্রতি আপনাদের ক্ষোভ বিষয়ে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।